যেন ভূত দেখার মতো চমকে উঠেছে। কয়েক মুহূর্ত সে কোনো কথা বলতে পারল না। তার এই নীরবতাই আমার সন্দেহশীল মোহর দিয়ে দিল। আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমার গলায় অভিমান আর ক্ষোভ একসাথে ফুটে উঠল। কেন মিথ্যে কথা বললে আমাকে? কার সাথে কথা বলো তুমি? সারাদিন ভাইয়া বিদেশে একা একা কত চিন্তা করে, আর তুমি এখানে। আমার কথা শেষ হওয়ার আগেই বৌদি কান্নায় ভেঙে পড়ল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, তোরা সবাই আমাকে সন্দেহ করছিস তাই না? তোর ভাইও আমাকে সন্দেহ করছে। তার কান্না দেখে আমার মনটা কিছুটা নরম হলো, কিন্তু আমি আমার অবস্থান থেকে সরলাম না। বললাম, সন্দেহ তো হবেই, তোমার আচরণই তো সন্দেহের মতো। যদি তুমি কোনো ভুল না করে থাকো তাহলে তুমিই বলে ফেলো, কার সঙ্গে এত কথা বলো তুমি? আমার প্রশ্নে বৌদি কান্না থামিয়ে আমার দিকে তাকালো। তার চোখে ছিল একরাশ ভয় আর অসহায়ত্ব। সে কিছুক্ষণ চুপ করে থেকে কাঁপা কাঁপা গলায় বলল, বলবো, আমি তোকে সব বলবো, কিন্তু তার আগে তুই আমাকে কথা দে, এই কথা তুই আর কাউকে বলবি না, তোর মা বাবা বা তোর ভাইকেও না। আমি তার শর্তে অবাক হলাম, কিন্তু রহস্যের শেষ পর্যন্ত যাওয়ার জন্য আমি রাজি হলাম। বললাম, ঠিক আছে, কাউকে বলবো না, এবার তুমি বলো। বৌদি বিছানা থেকে নেমে আমাকে ঘরের এক কোণে নিয়ে গেল। তারপর ফিস ফিস করে চাপা গলায় যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তার প্রতিটি কথা আমার মাথায় যেন হাতুড়ির মতো আঘাত। ঘরের কোণের আবছা অন্ধকারে তার চোখ দুটো চিকচিক করছিল। সে চাপা ভীত গলায় বলতে শুরু করল, আলাল, আমি তোকে এখন যা বলতে যাচ্ছি তা শোনার পর হয়তো তুই আমাকে আরও বেশি ভুল বুঝবি, কিন্তু বিশ্বাস কর, আমার আর কোনো উপায় ছিল না। আমি অধৈর্য হয়ে বললাম, কি হয়েছে, তুমি খুলে বলো বৌদি। বৌদি একটা লম্বা শ্বাস নিয়ে বলল, আসলে বিয়ের আগে আমার জন্য একটা সম্বন্ধ এসেছিল। ছেলেটার নাম রাজ্জাক। আমাদের দূরসম্পর্কের আত্মীয় সূত্রে প্রস্তাবটা এসেছিল। ছেলেটা দেখতে শুনতে ভালো, অবস্থাপন্ন পরিবারের। কিন্তু কথা বলার পর ছেলেটাকে আমার একদম পছন্দ হয়নি। তার কথাবার্তায় এক ধরনের অহংকার এবং অসম্মানজনক ভঙ্গি ছিল। আমি সরাসরি না করে দিই। আমি অবাক হয়ে শুনছিলাম। এই ঘটনার সাথে বর্তমান পরিস্থিতির কী সম্পর্ক তা আমি বুঝতে পারছিলাম না। বৌদি বলে চলল, এরপর আমার সাথে তোর ভাইয়ের বিয়ে হয়ে যায়। আমি রাজ্জাকের কথা ভুলেই গিয়েছিলাম, কিন্তু ভাগ্য আমার সাথে খুব খারাপ একটা খেলা খেলেছে আলাল। তোর ভাইয়া মানে আমার স্বামী বিল্লাল বিদেশে যার হাত ধরে গেল, যার ওপর ভরসা করে গেল, সেই মানুষটাই হলো ওই রাজ্জাক। কথাটা শুনে আমি চমকে উঠলাম। বললাম, বলো কি, এ তো হতেই পারে না। বৌদির গলা দিয়ে কান্না বেরিয়ে এলো। হ্যাঁ, এটাই সত্যি। আমি প্রথমে জানতাম না। বিল্লাল যাওয়ার কিছুদিন পর একদিন একটা অচেনা নাম্বার থেকে আমার ফোনে কল আসে। আমি ফোন ধরতেই ও পাশ থেকে রাজ্জাক কথা বলে। সে জানায় যে বিল্লাল তারই অধীনে কাজ করে। আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু পরে তোর ভাইয়ের কাছে কথার ছলে খোঁজ নিয়ে জানতে পারি ব্যাপারটা সত্যি। বৌদি শাড়ির আঁচলে চোখ মুছে আবার বলল, প্রথম কয়েকদিন সে আমার সাথে এমনি সাধারণ খোঁজ খবর নিত, কিন্তু তারপরই সে তার আসল রূপ দেখাতে শুরু করে। সে আমাকে ফোন করে নানাভাবে চাপ দিত এবং অস্বস্তিকর কথা বলাতো। সে বলে আমি নাকি তাকে ফিরিয়ে দিয়ে খুব বড় ভুল করেছি, এখন সে আমাকে দেখিয়ে দেবে সে কি করতে পারে। আমি দাঁতে দাঁত চেপে বললাম, লোকটা তোমাকে হুমকি দিচ্ছে? বৌদি মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, সে আমাকে ফোন করে ঘন্টার পর ঘন্টা কথা বলতে বাধ্য হুমকি দিয়েছে। যদি আমি তার কথা না শুনি, তার সাথে কথা না বলি, তাহলে সে আমার স্বামীর অনেক বড় সমস্যা তৈরি করে দেবে। সে তোর ভাইকে মিথ্যা অভিযোগে ফাঁসাতে পারে, চাকরি থেকে বের করে দিতে পারে। বিদেশের মাটিতে তোর ভাই একা, অসহায়। রাজ্জাকে সেখানে অনেক প্রভাব। আমি ভয়ে কাউকে কিছু বলতে পারিনি আলাল। আমি যদি তোর ভাইকে বা বাড়ির কাউকে ব্যাপারটা জানাই, তাহলে রাজ্জাক যদি সত্যি সত্যি তোর ভাইয়ের কোনো ক্ষতি করে দেয়। এই ভয় আমি দিনের পর দিন একা একা এই অত্যাচার সহ্য করে যাচ্ছি। আমি আমার স্বামীকে রক্ষা করার জন্যই তার সাথে কথা বলতে বাধ্য হয়েছি। সে বলেছিল, যদি তুই আমার সাথে কথা না বলিস তাহলে তোর স্বামীর বড় ক্ষতি হয়ে যাবে। সবটা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছিল। একটা মানুষ কি করে নিচু মনের হতে পারে? আমি আমার বৌদিকে কত ভুল বুঝেছি। সে তার স্বামীর সুরক্ষার জন্য নিজের কষ্ট প্রতিদিন সহ্য করে যাচ্ছে, আর আমি তাকে সন্দেহ করেছি। আমার নিজের ওপর তীব্র ঘৃণা হলো। আমি বৌদিকে বললাম, বৌদি, তুমি এতদিন একা একা সব সহ্য করেছ, আমাকে একবার বলতে পারতে। বৌদি কেঁদে ফেলে বলল, কি বলতাম তোকে, তুই তো ছোট। আমি খুব ভয়ে আছি আলাল। আমি আর এক মুহূর্তও দেরি করলাম না। আমি বুঝতে পারলাম এখন আর ভয় পেয়ে চুপ করে থাকার সময় নেই, এখন সময় পাল্টা আঘাত করার। আমি বৌদি চোখের জল মুছিয়ে দিয়ে দৃঢ় কণ্ঠে বললাম, তুমি কোনো চিন্তা করবে না বৌদি, আমি সব কিছুর ব্যবস্থা করছি। ওই রাজ্জাক নামের লোকটাকে তার কাজের শাস্তি পেতেই হবে। সেই মুহূর্তে ১০ম শ্রেণীতে পড়া আমি যেন এক শুঙ্কানে অনেক বড় হয়ে গেলাম। আমার কাঁধে এখন শুধু আমার পড়াশোনার ভার নয়,
আমার বৌদির সম্মান আর আমার ভাইয়ের জীবন বাঁচানোর দায়িত্ব এসে পড়েছে। বৌদির কাছ থেকে শোনা সবটা বিষয় আমি ভাইকে ফোন করে বলবো না বলে সিদ্ধান্ত নিলাম। থেকে সবটা শোনার পর আমার মাথা কাজ করা শুরু করে দিল। ভয়, ক্ষোভ আর উত্তেজনায় আমার ভেতরটা তোলপাড় করছিল। কিন্তু আমি জানতাম এখন ভেঙে পড়লে চলবে না, আমাকেই একটা উপায় বের করতে হবে। বৌদি আমার দিকে অসহায়ভাবে তাকিয়েছিল, তার চোখে ছিল এক রাশ আশা। আমি তাকে হতাশ করতে পারি না। আমি বৌদিকে শান্ত করে বিছানায় বসালাম, এক গ্লাস পানি এনে তাকে খেতে দিলাম। বললাম, বৌদি তুমি আগে শান্ত হও, কান্নাকাটি করে কোনো লাভ নেই, আমাদের এখন ঠান্ডা মাথায় ভাবতে হবে। বৌদি ফোপাতে ফোপাতে বলল, কি ভাববো আমি, আমার মাথা কাজ করছে না, রাজ্জাক যদি বিল্লালের কিছু করে দেয়। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, কিছুই হবে না, আমরা ভাইয়াকে সব জানাবো। আমার কথা শুনে বৌদি আতকে উঠল, বলল, না না, এ কাজ করিস না, বিল্লাল খুব মাথা গরম মানুষ, ও যদি রাজ্জাকের সাথে সরাসরি ঝামেলায় জড়ায় তাহলে বিপদ আরও বাড়বে। আমি বললাম, বৌদি তুমি ঠিকই বলেছ, আমরা ভাইয়াকে এমনভাবে জানাবো যেন সে মাথা গরম না করে, আর এই কাজটা আমি করব। আমি আমার পরিকল্পনাটা বৌদিকে খুলে বললাম। প্রথমে কিছুটা দ্বিধা করলেও আমার আত্মবিশ্বাস দেখে সে রাজি হলো। পরের দিন সকালে আমি মায়ের ফোনটা নিলাম। মাকে বললাম, আমার এক বন্ধুর সাথে জরুরি কথা আছে, আমার ফোনে ব্যালেন্স নেই। মা সরল বিশ্বাসে ফোনটা আমাকে দিয়ে দিলেন। আমি নিজের ঘরে এসে দরজা বন্ধ করলাম। তারপর মায়ের নাম্বার থেকে সরাসরি ভাইয়াকে ফোন দিলাম, কারণ বৌদির নাম্বার থেকে ফোন দিলে রাজ্জাক হয়তো ট্রেস করতে পারে বা ভাইয়াকে কিছু বলতে পারে। 2-3 বার রিং হওয়ার পর ভাইয়া ফোন ধরল, বলল, হ্যালো মা, কেমন আছো? আমি গলাটা করে বললাম, ভাইয়া আমি আলাল। আমার গলা শুনে ভাইয়া অবাক হলো, বলল, কি রে তুই, মায়ের ফোন থেকে? সব ঠিক আছে তো? বৌদি ভালো আছে? আমি বললাম, ভাইয়া আমি তোমাকে খুব জরুরি একটা কথা বলার জন্য ফোন করেছি, তুমি প্লিজ মাথা ঠান্ডা রেখে আমার সব কথা শুনবে, কোনো হুটহাট সিদ্ধান্ত নেবে না, আমাকে কথা দাও। আমার কথার ধরনে ভাইয়া বুঝতে পারলো ব্যাপারটা গুরুতর। সে বলল, আচ্ছা বল, আমি শুনছি। এরপর আমি এক এক করে সব ঘটনা ভাইয়াকে খুলে বললাম, রাজ্জাকের পরিচয়, তার পুরনো প্রস্তাব এবং এখন সে কিভাবে বৌদিকে ব্ল্যাকমেল করছে সবটা। আমি এটাও বললাম যে বৌদি তোমার কোনো ক্ষতি হবে এই ভয়েই এতদিন চুপ করেছিল এবং লোকটার সাথে কথা বলতে বাধ্য হচ্ছিল। সব শুনে ফোনের ওপাশে ভাইয়া কিছুক্ষণ একদম চুপ করে রইল। আমি তার নিঃশ্বাসের শব্দ পাচ্ছিলাম। আমি ভয় পাচ্ছিলাম সে হয়তো এখন রেগে গিয়ে রাজ্জাককে ফোন করে বসবে। কিছুক্ষণ পর ভাইয়ার গলা শোনা গেল, কিন্তু তার কণ্ঠস্বর অবাক করার মতো শান্ত ছিল। সে বলল, ওই বদমাসটা এত নিচে নামতে পারে আমি ভাবতে পারিনি। আমি ওর ওপর ভরসা করে এখানে এসেছি। আচ্ছা আলাল, তুই বৌদিকে বলবি সে যেন একদম চিন্তা না করে, আর আজ থেকে রাজ্জাক ফোন করলে সে যেন আর ফোন না ধরে, ফোন বন্ধ করে রাখলে আরও ভালো। আমি বললাম, কিন্তু ভাইয়া সে যদি তোমার ক্ষতি করে? ভাইয়া দৃঢ় কণ্ঠে বলল, সে সুযোগ আমি তাকে দেব না, আমি দেখছি কি করতে হবে। তুই শুধু বৌদিকে সাহস দিবি আর ওর পাশে থাকবি। আর শোন, এই ব্যাপারটা মা বাবাকে এখন কিছু জানাস না, তারা অকারণে চিন্তা করবে। ভাইয়ার শান্ত কিন্তু আত্মবিশ্বাসী গলা শুনে আমার মনটা শান্ত হলো। আমি বললাম, ঠিক আছে ভাইয়া, তুমি নিজের খেয়াল রেখো। ফোন রেখে আমি বৌদির কাছে ছুটে গেলাম, তাকে সবটা খুলে বললাম। ভাইয়ার কথা শুনে তার ফ্যাকাশে মুখে যেন একটু রক্তের আভা ফিরে এলো, তার চোখ দুটো কৃতজ্ঞতায় ছলছল করতে লাগলো। সে আমাকে বলল, তুই আজ আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচালে পিচ্ছি, তুই না থাকলে আমি কি করতাম জানি না। আমি বললাম, আমি তোমার ছোট ভাই না, ভাইয়ের জন্য এটুকু তো করতেই পারি। সেদিন থেকে আমাদের দুজনের মধ্যে এক নতুন সমীকরণ তৈরি হলো। আমরা আর শুধু দেওর বৌদি ছিলাম না, আমরা ছিলাম একে অপরের সবচেয়ে বড় সাপোর্টার, এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের বিরুদ্ধে দুই সহযোদ্ধা। আমরা এখন শুধু ভাইয়ার ফোনের অপেক্ষায়। ভাইয়ার সাথে কথা বলার পর 2-3 দিন কেটে গেল। এই কয়েকদিনটা আমাদের খুব উদ্বেগের মধ্যে কেটেছে। বৌদি ভাইয়ার কথা মতো রাজ্জাকের ফোন ধরা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। প্রথম দিন রাজ্জাক প্রায় 50 বার ফোন করেছিল, কিন্তু বৌদি একবারও ধরেনি। আমরা দুজনই ভয়ে ভয়ে ছিলাম এই বুথি বিদেশ থেকে কোনো খারাপ খবর আসে। তৃতীয় দিনের মাথায় বিকেলে ভাইয়া আবার মায়ের নাম্বারে ফোন দিল। আমি ফোনটা ধরে হ্যালো বলতেই ওর পাশ থেকে ভাইয়ার উচ্ছ্বসিত গলা শুনতে পেলাম, আলাল সব ঠিক হয়ে গেছে। আমি খুশিতে প্রায় চিৎকার করে উঠলাম, সত্যি ভাইয়া, কি হয়েছে খুলে বলো। ভাইয়া যা বলল তা শোনার পর রাজ্জাকের জন্য করুণা এবং ভাইয়ার বুদ্ধির জন্য গর্ব হলো। ভাইয়া আমার ফোন পাওয়ার পর একটুও মাথা গরম করেনি, সে খুব ঠান্ডা মাথায় প্রমাণ সংগ্রহ করতে শুরু করে। বৌদির সাথে রাজ্জাকের আগের কিছু কথোপকথনের রেকর্ড, যেগুলো বৌদি ভয়ে করে রেখেছিল, আমি ভাইয়াকে পাঠিয়েছিলাম। ভাইয়া সেই রেকর্ডিং এবং আমার দেওয়া তথ্যের ভিত্তিতে তার কোম্পানির হিউম্যান রিসোর্স বা HR ডিপার্টমেন্টে রাজ্জাকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। সেই শুধু হ্যারাসমেন্টের অভিযোগই করেনি, সাথে ব্ল্যাকমেলিংয়ের প্রমাণও জমা দেয়। তাদের কোম্পানি এই ধরনের বিষয় খুব গুরুত্বের সাথে দেখে। সাথে সাথে একটা অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়, রাজ্জাককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। প্রথমে সেসব অস্বীকার করলেও অডিও রেকর্ডিংয়ের প্রমাণ সামনে আসায় সে ভেঙে পড়ে এবং সব স্বীকার করে। কোম্পানি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে,
তাকে শুধু চাকরি থেকে বরখাস্তই করা হয়নি, তার কাজের ভিসা বাতিল করে তাকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বিদেশের মাটিতে এমন কেলেঙ্কারির কারণে তার ভবিষ্যৎ অন্ধকার। ভাইয়া আরও জানালো যে কোম্পানির বড় কর্মকর্তারা ব্যক্তিগতভাবে ভাইয়ার কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং তাকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তারা ভাইয়ার সততা এবং সাহসের প্রশংসাও করেছেন। সব শুনে আমি আর বৌদি যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। বৌদির চোখ দিয়ে আনন্দশ্রু গড়িয়ে পড়ছিল। সেই ফোনের স্পিকার অন করে ভাইয়ার সাথে কথা বলল। ভাইয়া তাকে অনেক সান্ত্বনা দিল, নিজের স্ত্রীর এমন কঠিন সময় পাশে থাকতে না পারার জন্য ক্ষমা চাইল। বৌদিও এতদিন ধরে একা একা সব সহ্য করার পেছনের কারণটা ব্যাখ্যা করল। তাদের দুজনের কথোপকথন শুনে আমার মনটা আনন্দে ভরে গেল। কিছুক্ষণ পর আমি ভাইয়াকে বললাম, ভাইয়া তুমি কিন্তু খুব বুদ্ধিমানের মতো কাজ করেছো, আমি তো ভেবেছিলাম তুমি রেগে গিয়ে মারামারি করবে। ভাইয়া হেসে বলল, আরে বোকা, শক্তি সব সময় গায়ে থাকে না, মাথায়ও রাখতে হয়। আর আমার সবচেয়ে বড় শক্তি ছিলি তোরা দুজন। তুই যদি সময় মতো আমাকে না জানাতিস আর তোর বৌদি যদি এত ধৈর্য ধরে সবটা সহ্য না করত, তাহলে হয়তো আজ অন্য কিছুই ঘটত। ফোন রাখার পর বাড়িটার পরিবেশটাই যেন পাল্টে গেল। বৌদির মুখ থেকে কালো মেঘের ছায়াটা সরে গিয়ে সেখানে আবার আগের সেই উজ্জ্বল হাসিটা ফিরে এসেছে। সেই ছুটে গিয়ে রান্নাঘরে আমাদের সবার জন্য পায়েস রান্না করতে শুরু করল। অনেক দিন পর বাড়িটাতে আবার খুশির হাওয়া বইতে শুরু করেছে। রাতে আমি পড়তে বসেছি, বৌদি আমার জন্য এক বাটি গরম পায়েস নিয়ে এলো। আমার পাশে বসে সে বলল, আজ থেকে আমাদের পাঠশালা আবার আগের মতো শুরু হবে, আর কোনো ফাঁকি দেওয়া চলবে না। আমি হেসে বললাম, আমার একজন টিচার দরকার নয়। আমার কথা শুনে বৌদি খিলখিল করে হেসে ফেলল। তার সেই প্রাণখোলা হাসিটা শুনে আমার মনে হলো আমি আমার পুরনো বৌদিকে আবার ফিরে পেয়েছি। আমি সেদিন বুঝতে পারলাম আমার বৌদির কোনো গোপন খারাপ উদ্দেশ্য ছিল না। তার একমাত্র উদ্দেশ্য ছিল তার সংসারকে, তার স্বামীকে সব বিপদ থেকে রক্ষা করা। সে একজন সত্যিকারের যোদ্ধা, যে নীরবে নিজের সব কষ্ট সহ্য করে পরিবারকে আগলে রেখেছিল। আমার ভুল ভেঙেছিল, আর তার প্রতি আমার শ্রদ্ধা হাজার গুণ বেড়ে গিয়েছিল। গল্পের শিক্ষা, কোনো মানুষের আচরণে হঠাৎ পরিবর্তন দেখলে তাকে ভুল বোঝার আগে বা কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে তার পেছনের কারণটা জানার চেষ্টা করা উচিত। অনেক সময় নীরবতার আড়ালে অনেক বড় আত্মত্যাগের গল্প লুকিয়ে থাকে। খোলাখুলি কথা বললে অনেক বড় সমস্যারও সহজ সমাধান খুঁজে পাওয়া যায়। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা।